হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 23 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, দ্য গ্যাদারিং স্টর্ম কে লিখেছেন? অপশানগুলি দেখো, ডমিনিক ল্যাপিয়ের, উইনস্টন চার্চিল, জর্জ ওয়াশিংটন নাকি ল্যারি কলিন্স। তো এটা সঠিক উত্তর হবে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল, অপশান বি সঠিক উত্তর। এরপর দুয়ের দাগেটা দেখো, ব্রিক্স ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমান নাম কি? তো দেখো, এই প্রশ্নটা জানার আগে তোমাদের সম্পূর্ণ ব্রিক্সের ইতিহাস সম্পর্কে জানতে হবে। 2001 সাল 2001 সাল এই সময় একজন ছিল, তার নাম হচ্ছে জিম ও নীল। ইনি নামকরণ করেছিল ব্রিক। এটা কিন্তু ব্রিক্স নয়, ব্রিক, BRIC। যেখানে 4টি দেশ ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 4টি দেশ ছিল, তখন নাম ছিল ব্রিক। এরপর 2009 সালে ব্রিক্সের প্রথম বৈঠক হয়েছিল রাশিয়ার ইকুয়েনবার্গ স্থানে। এরপর 2010 সালে এই ব্রিকের মধ্যে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয় এবং নাম হয় ব্রিক্স, BRICS। এবার কি হলো? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টি দেশ মিলে ব্রিক্সের স্থাপনা হলো। আর এই ব্রিক্সের 5টি সদস্য মিলে 2014 সালে ব্রাজিলের ফোর্টালেজা স্থানে NDB ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপনের কথা বলেছিল। আর এটা প্রথম তুলেছিল হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী। ইনি প্রথম তুলেছিল 2014 সালে। 2014 সালে এই কথাটা তুলেছিল যে NDB ব্যাংক স্থাপনার কথা। তার মানে NDB ব্যাংকের স্থাপনা হয়েছিল 2014 সালে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আর এখানে তোমাদের জানতে হবে যে NDB ব্যাংক, এই ব্যাংকের হেড কে? তো এই ব্যাংকের হেড হচ্ছে ডিলমা রুসেফ, এটাও জানতে হবে। এর পাশাপাশি তোমাদের জানতে হবে যে NDB ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে চীনের সংঘাই নামক স্থানে। আর এই NDBর সদস্য 6টা দেশ, যার মধ্যে নবীনতম হচ্ছে মিশর। দেখো, যেহেতু ব্রিক্সের ব্যাংক হচ্ছে NDB, ব্রিক্সের যে 5টা দেশ আছে, এই 5টা দেশ তো বটেই, এর সাথে মিশর, মোট 6টা সদস্য NDBর। তো এগুলো জেনে রাখতে হবে। আর এখান থেকে যদি তোমাদের প্রশ্ন না আসে, তাহলে এখান থেকে কী আসতে পারে প্রশ্ন? ব্রিক্সের 2022 সাল, 23 সাল, 24 সাল এদের বৈঠক কোন দেশে হবে বা কে আয়োজন করবে? তো এটা দেখো খুব সহজ, BRICS, ব্রিক্স। এবার এগুলোর মধ্যে এই যে ইন্ডিয়া, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই যে ইন্ডিয়া, এখানে হয়েছিল 2021 সালে। 2021 সালে হয়েছিল ভারতে। এবার এটা পর হয়, 21 হয়েছে ভারতে, 22 হবে সি দিয়ে চায়না, 23 হবে সাউথ আফ্রিকা, এটা হয়ে গেল। আবার 24 আসবে, 24 আবার প্রথম থেকে শুরু হবে, 24 হবে ব্রাজিল, 25 হবে রাশিয়া, 26 হবে ইন্ডিয়া, এভাবে পর যায়। তো এটা তোমরা মনে রাখো। এরপরে দেখো, তো এটা সঠিক উত্তর কী হবে? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, অপশন ডি। এরপর 3 জায়গাটা দেখো, গম্ভীরা কোথাকার লোকনৃত্য? পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড় নাকি ঝাড়খণ্ড? তো এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ, অপশন এ। এবার পশ্চিমবঙ্গের আরও কিছু লোকনৃত্য আছে, সেগুলো জানতে হবে। একটা দেখা গেলো গম্ভীরা, এছাড়াও পুরুলিয়া ছৌ, বাউল, কাথি, ধালি, যাত্রা, এছাড়াও মুন্ডারি, এগুলো সব হচ্ছে পশ্চিমবঙ্গ। বিহারের লোকনৃত্য হচ্ছে জাটজাটনি, কাচরি, পাইকা, বিদেশিয়া, ঝিঝিয়া, আর হচ্ছে পানবাড়িয়া, এগুলো সব হচ্ছে বিহার। ছত্তিশগড়ের লোকনৃত্য হচ্ছে রাউত নাচ, পিণ্ডবানি, গৌড়, আর হচ্ছে পালি, কর্মা, চরিত্র, গড়মারিয়া। ছত্তিশগড়ের যে কটা বললাম এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পিণ্ডবানি, এটা ছত্তিশগড়ের। এরপর দেখো ঝাড়খণ্ডের লোকনৃত্য হচ্ছে মাচা, পাইকা, সারহুল,
সারহুলটা খুব গুরুত্বপূর্ণ, সারহুল, ঝুমর এগুলো সব হচ্ছে ঝাড়খণ্ড। এরপর 4 দাগেটা দেখো, জটায়ু। জটায়ু চরিত্রটির সৃষ্টিকর্তা কে? প্রেমেন্দ্র মিত্র, সুকুমার রায়, সত্যজিৎ রায় নাকি বিমল মিত্র? তো এটা সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়, অপশান সি সঠিক উত্তর, সত্যজিৎ রায়। এরপরে 5 দাগেটা দেখ, গণদেবতা। উপন্যাসটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি মৈত্রেয়ী দেবী? তো এটা সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি। এরপরে দেখো, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর, হাজারিবাগ, খানদেশ নাকি সিংভূম? তো এটা হয়েছিল খানদেশ নামক স্থানে। খানদেশ এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা স্থান, খানদেশে হয়েছিল, শুরু হয়েছিল। এরপরে দেখো 7 দাগেরটা, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিল? ডালহৌসি, ক্যানিং, রিপন নাকি কার্জন? তো এখানে সঠিক উত্তর তো হবে ক্যানিং, অপশন বি। এবারে ক্যানিংয়ের সময় হওয়া আরও কিছু ঘটনা সম্পর্কে জানতে হবে। প্রথম তো গেল পোর্টফোলিও ব্যবস্থা শুরু হয়েছিল। এছাড়া ভারতের এই যে ক্যানিং, ইনি ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। এনার সময় 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল, 1861 সালের হাইকোর্ট অ্যাক্ট পাস হয় এবং এই যে ক্যানিং, ইনি আপাতকালীন রাজধানী এলাহাবাদকে করেছিল, আপাতকালীন রাজধানী করেছিল এলাহাবাদকে। এগুলো জেনে রাখতে হবে। এরপরে 8 দাগেটা দেখো, শোষণীয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? তো এটা পশ্চিমবঙ্গে তো বটেই, এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত, বাঁকুড়া জেলায়, অপশন এ সঠিক উত্তর। এরপরে 9 দাগেটা দেখো, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা কি? আকাশগঙ্গা, অ্যান্ড্রোমেডা, ব্যাকওয়ার্ড নাকি কমেট? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন এ, আকাশগঙ্গা, অপশন এ আকাশগঙ্গা। তো এই যে আকাশগঙ্গা বললাম, এটা কি, আকাশগঙ্গাটা কি এটাও তোমাদের জানতে হবে। তো অনেকগুলি যে তারা আছে, অনেকগুলি তারার সমূহকে আকাশগঙ্গা বলা হয়। এবং আমাদের যে ব্রহ্মাণ্ডে মোট 100টি আকাশগঙ্গা আছে। আর প্রতিটি আকাশগঙ্গার মধ্যেই 100 আরব তারা আছে, 100 আরব। আমাদের যে আকাশগঙ্গা, মানে আমরা যে আকাশগঙ্গায় থাকি, তার নাম হচ্ছে মন্দাকিনী, মন্দাকিনী বা মিল্কি ওয়ে, মন্দাকিনী বা মিল্কি ওয়ে। আর সূর্য হচ্ছে মন্দাকিনীর চারিদিকে প্রদক্ষিণ করতে 25 কোটি বছর ধরে সময় নেয়। আর এর গতি হচ্ছে 250 কিমি প্রতি সেকেন্ড, এটাও জেনে রাখতে হবে। এরপর 10 দাগেটা দেখো, ভারতীয় সংবিধান অনুসারে অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? তো দেখো, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে তোমাদের আগেও বলেছিলাম। কী বলেছিলাম? প্রথমেই তোমাদের জানতে হবে অ্যাটর্নি জেনারেল, এটি হচ্ছে 76 নম্বর আর্টিকেলে আছে। ইনি কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল আর সুপ্রিম কোর্টের জজের সমান যোগ্যতা। এনার কার্যকাল কোনো নির্দিষ্ট নেই, রাষ্ট্রপতি যতদিন ইচ্ছা হবে ততদিন এনার কার্যকাল, নির্দিষ্ট কোনো কার্যকাল নেই। আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে, দেখো অ্যাটর্নি জেনারেল তো কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল, কিন্তু ইনি তো আরও সুপ্রিম কোর্টে কেস লড়লো কেন্দ্রের বিরুদ্ধে। এবার যদি হাইকোর্টে আসে বা জেলা কোর্টে আসে, তখন কি এই যে অ্যাটর্নি জেনারেল এত বড় একটা ব্যক্তি, ইনি কি হাইকোর্টে আসবে, জেলা কোর্টে আসবে কেস লড়তে? আসবে না। তাই অ্যাটর্নি জেনারেলের নিচে, এনার নিচেও আরও কিছু পদ সৃষ্টি করেছে। তো এনার নিচে আছে অ্যাটর্নি জেনারেল, এনার নিচে আছে সলিসিটি জেনারেল, সলিসিটি জেনারেল। আবার এই সলিসিটি জেনারেলের নিচে আছে অ্যাডিশনাল সলিসিটি জেনারেল। এরা কী করবে? দেখো, সুপ্রিম কোর্টে যদি কেন্দ্রের বিরুদ্ধে কোনো কেস আসে তাহলে লড়বে অ্যাটর্নি জেনারেল, হাইকোর্টে যদি কেন্দ্রের বিরুদ্ধে কোনো কেস আসে তাহলে লড়বে সলিসিটি জেনারেল। আর জেলা কোর্টে যদি কোনো কেন্দ্রের বিরুদ্ধে কেস আসে তাহলে লড়বে অ্যাডিশনাল সলিসিটি জেনারেল, এটাও জানতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অনিশ্চিত, রাষ্ট্রপতি যতদিন ইচ্ছে ততদিন। এরপর 11 দাগেটা দেখো, কোন ধারা অনুসারে হাইকোর্ট রিট জারি করে? 131, 226, 143 নাকি 32? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন বি, 226, অপশন বি এখানে সঠিক উত্তর। এবার দেখো, এটা তো হাইকোর্ট রিট জারি করে, তাহলে সুপ্রিম কোর্ট কোন আর্টিকেল অনুসারে রিট জারি করে? সুপ্রিম কোর্ট করে 32 নম্বর আর্টিকেল অনুসারে রিট জারি করে। আর এখানে বাকি অপশন দুটি দেখো, আর্টিকেল 131, এখানে কি আছে? এখানে আছে সুপ্রিম কোর্টের প্রারম্ভিক অধিকার,
তো এটা কি দেখো, এই আর্টিকেল অনুসারে কয়েকটি সমস্যা বা বিবাদ হলে সরাসরি সেগুলি সুপ্রিম কোর্টে যাবে। সেগুলো কি কি? প্রথমেই আসবে যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার, এদের মধ্যে কোনো বিষয়ে বিবাদ হলে সুপ্রিম কোর্ট তার মীমাংসা করবে। দুই হচ্ছে দুটি রাজ্যের মধ্যে বিবাদ হলে তাও সুপ্রিম কোর্ট মীমাংসা করবে। এবং কেন্দ্র ও রাজ্যের একই পার্টির কিছু রাজ্য, মানে কি কেন্দ্র সরকারের যে পার্টি আছে, রাজ্য যেই পার্টি আছে, দুটি একই পার্টি, সেই পার্টির কিছু রাজ্য এবং বাকি মানে কিছু রাজ্যের গঠবন্ধন আর বাকি রাজ্যগুলির গঠবন্ধনের মধ্যে বিবাদ হলে এই সমস্যাগুলি দেখবে, মানে এই সমস্যাগুলি সরাসরি সুপ্রিম কোর্টে যাবে। এটা লেখা আছে 131 নম্বর আর্টিকেলে। 143 এখানে কি আছে? এখানে আছে সুপ্রিম কোর্টের জর্জের কাছে রাষ্ট্রপতি পরামর্শ নিতে পারে, তবে এই পরামর্শ মানতেই হবে এমন কোনো ব্যাপার নয়। আবার তো এর উল্টো একই হতে পারে যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জজকে কোনো পরামর্শ দিল, তবে জজ সেটা মানবেই, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এরপরে দেখো 12 দাগেরটা, নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি নয়? তো দেখো দুটো রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তো তোমরা যদি চাও তোমরা নোট করে নিতে পারো, এই কটার মধ্যেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। স্কেলার রাশির কয়েকটি উদাহরণ তোমরা মনে রাখো। স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, সময়, উষ্ণতা, ক্ষেত্রফল, দ্রুতি, বিভব, দূরত্ব। এই কটা হচ্ছে স্কেলার রাশি। এবার দেখো অপশানগুলি দেখো, স্কেলার রাশি নয় বলেছে, তার মানে এগুলির মধ্যে কোনটা স্কেলার রাশি নয়? ভরবেগের কথা বলিনি, ভরবেগটা হচ্ছে নয়। এবার এটা তাহলে স্কেলার রাশি। তোমাদের ভেক্টর রাশি সম্পর্কে জানতে হবে। ভেক্টর রাশির কয়েকটি উদাহরণ হচ্ছে ভরবেগ, প্রথমে গেল ভরবেগ, বেগ, সরণ, ত্বরণ, মন্দন, ওজন, সান্দ্রতা, পৃষ্ঠটান, মহাকর্ষীয় বল, প্রাবল্য ইত্যাদি। তো এগুলি তোমরা নোট করে নিতে পারো। এরপরে দেখো 13 দাগেরটা, কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার পদ্ধতিকে কী বলা হয়? কনডেনসেশন, ইভাপোরেশন, সাবলিমেশন নাকি ডিফিউশন? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। অপশন সি সঠিক উত্তর। এরপরে 14 দাগেরটা দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআইয়ের গভর্নর হিসেবে কাজ করেছেন? তো এখানে আমরা সম্পূর্ণ আরবিআই সম্পর্কে আলোচনা করব। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের স্থাপনা হয়েছিল ইয়াং হিল্টন কমিশনের সুপারিশে। আর এর যে অ্যাক্ট ছিল, অ্যাক্ট হচ্ছে 1934 সালের, কিন্তু স্থাপনা হয়েছিল, এটা 34, স্থাপনা 1 এপ্রিল 1935 সালে, এটা হচ্ছে স্থাপনা হয়েছিল। আর শুরুতে মানে আরবিআই স্থাপনার সময় তখন কিন্তু মুম্বাই হেডকোয়ার্টার ছিল না, তখন ছিল কলকাতা হেডকোয়ার্টার, আর বর্তমানে আছে মুম্বাই হেডকোয়ার্টার। এর প্রথম গভর্নর অসবর্ন স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? ভারতীয় গভর্নর ছিল সিডি দেশমুখ। আর বর্তমানে যে গভর্নর তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস, ইনি 25তম। আর এখানে জানতে হবে আরবিআইয়ের জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে, এটাও গুরুত্বপূর্ণ। তো এগুলো জানতে হবে। এবার প্রশ্নের দিকে দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআইয়ের গভর্নর হিসেবে কাজ করেছেন? তো এটা সঠিক উত্তর হবে মনমোহন সিং, ইনি 1982 থেকে 85 পর্যন্ত আরবিআইয়ের গভর্নর ছিল। অপশন বি সঠিক উত্তর। এরপরে 15 দাগেরটা দেখো, প্রথম কোন দেশ জিএসটি লাগু করে বা প্রয়োগ করে? কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স নাকি জার্মানি? তো এটা সঠিক উত্তর হবে ফ্রান্স। অপশন সি সঠিক উত্তর, ফ্রান্স। আর এবার দেখো জিএসটি যখনই আসলো তোমাদের মনে করতে হবে ভারতে জিএসটি কবে লাগু হয়? ভারতে জিএসটি লাগু হয় 1 জুলাই 2017 সালে, এটাও জেনে রাখতে হবে। এরপরে 16 দাগেরটা দেখো, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, অ্যাথলেটিক্স, তীরন্দাজি নাকি বাস্কেটবল? তো এটা সঠিক উত্তর হবে তীরন্দাজি। অপশন সি। এরপরে 17 দাগেরটা, বাটারফ্লাই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? সাঁতার, নৌকাবাইচ, পোলো নাকি ফুটবল? তো দেখো এখানে তো সঠিক উত্তর হবে অপশন এ, সাঁতারের সাথে যুক্ত। এবারে সাঁতারের সাথে যুক্ত আরও কিছু শব্দ আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে।
তো প্রথমে আছে বাটারফ্লাই, এছাড়াও স্ট্রক, ক্রল, ব্যাকস্ট্রোক, পুল, এগুলি সব হচ্ছে সাঁতার। পোলো, পোলোর সাথে যুক্ত কিছু শব্দ হচ্ছে চুকার, মেলেট, পোলো বাঙ্কার। ফুটবল, ফুটবলের সাথে যুক্ত শব্দ হচ্ছে পেনাল্টি, কিক, গোল, সাইড ব্যাক, রিবাউন্ড, এগুলি সব হচ্ছে, এগুলি ছাড়াও রিবাউন্ড ছাড়াও লেফট আউট, ডিফেন্ডার, বেস লাইন, ড্রিবল, এগুলি সব হচ্ছে ফুটবল। এরপরে দেখো 18 দাগেরটা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি কোথায় অবস্থিত? কেরল, গোয়া, উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা সঠিক উত্তর হবে গোয়া, অপশন বি। অপশন বি সঠিক উত্তর। 19 দাগেরটা দেখো, নোয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? আসাম, কর্ণাটক, উড়িষ্যা নাকি অরুণাচল প্রদেশ? তো এখানে সঠিক উত্তর হতে হবে উড়িষ্যা, অপশন সি। উড়িষ্যা সঠিক উত্তর হবে, নোয়াখাই উড়িষ্যা। এবার উড়িষ্যার আরও কিছু উৎসব আছে, সেগুলো তোমাদের জানতে হবে। তো সেগুলো কী কী দেখো, একটা তো হলো নোয়াখাই, এছাড়াও ছৌ, ধানুযাত্রা, রাজপর্বা, কলিঙ্গ উৎসব, রথযাত্রা, এগুলো সব হচ্ছে উড়িষ্যা। এবার দেখো প্রথমে আসো আসাম। আসামের উৎসবগুলি কী কী আছে? আসামে হচ্ছে বিহু, মি দাম মি ফি, এটা কিন্তু একটাই নাম, মি দাম মি ফি, এবং বৈশাগু, মাজুলি। তো এই মাজুলি আসলে নামটা তোমাদের মনে করতে হবে, আসামে কিন্তু একটা দ্বীপও আছে, মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ আসামে অবস্থিত, আবার মাজুলি উৎসবও আসামে পালন হয়। এবার মাজুলি ছাড়াও দিহিং পটকাই, আম্বুবাচির মেলা, করম পূজা, এগুলি সব হচ্ছে আসামে হয়। কর্ণাটক, কর্ণাটকের উৎসবগুলি হচ্ছে হাম্পি, করগা, কাম্বালা, উগাদি, গোদাচি, গোদাচি মেলা, এগুলো সব হচ্ছে কর্ণাটক। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে হচ্ছে সোলুং ড্রি, লোসার, বুড়িবুট, ব্রহ্মপুত্র দর্শন উৎসব, আচ্ছা মোপিন। এবার দেখো তোমাদের কিন্তু বললাম লোসার, এবার লোসার আছে লোসাং, দুটো কিন্তু আলাদা, তোমরা এক করে ফেলবে না। লোসার হচ্ছে অরুণাচল প্রদেশ, লোসাং হচ্ছে সিকিম, এই দুটোই আলাদা। এরপর 20 দাগেরটা দেখো, নেমসেক বইটির লেখককে? কিরণ দেশাই, চেতন ভগত, ঝুম্পা লাহিড়ী নাকি অরুন্ধতী রায়? তো এটা সঠিক উত্তর হবে ঝুম্পা লাহিড়ী, অপশন সি। এরপর 21 দাগেরটা দেখো, পান্নালাল ঘোষ কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তবলা, বীণা, বাঁশি নাকি শারদ? তো প্রতিটি অপশানই গুরুত্বপূর্ণ। এবার দেখো হীরালাল চৌরসিয়া, পান্নালাল ঘোষ, এই দুটি নাম খুবই গুরুত্বপূর্ণ, দুজনেই বাঁশির সাথে যুক্ত, মানে অপশন সি সঠিক উত্তর। এবার বাঁশির সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি আছে, হীরালাল চৌরাসিয়া, পান্নালাল ঘোষ এবং বি কুঞ্জমণি, এন নীলা, এরা সব হচ্ছে বাঁশি। এবার প্রথম অপশানে আসো তবলা, তবলার সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহ রাখা খান এবং তার দুই পুত্র এবং তার পুত্র জাকির হোসেন। আল্লাহ রাখা খান, তার পুত্র জাকির হোসেন। এছাড়াও কিষাণ মহারাজ, লতিফ খান, স্বপ্ন চৌধুরী, বিক্রম ঘোষ, নিখিল জ্যোতি ঘোষ, তন্ময় বোস, এরা সব হচ্ছে তবলা। বীণা, বীণার সাথে যুক্ত হচ্ছে এস বালচন্দন, এছাড়াও বদিরুদ্দিন ডাগার, জয়ন্তী কুমারেশ, বীণে ধরমমল। এবার দেখো বীণা কথাটা যখনই আসবে তোমাদের দুটো জিনিস নাম মনে করতে হবে, একটা হচ্ছে গুপ্ত বংশের সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের, এবং মুঘল বংশের ঔরঙ্গজেব, এরা দুজনাই বীণার সাথে যুক্ত। তো এরপরে দেখো শারদের সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে আমজাদ আলী খান ও তার দুই পুত্র আমান আলী খান আর হচ্ছে অয়ন আলী খান। এছাড়াও জরিন দারোওয়ালা, বিশ্বজিৎ রায়চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, মুকেশ শর্মা, এরা সব হচ্ছে শারদ। এরপরে 22 দাগেটা দেখো, কে গঙ্গাইকণ্ঠ চোল উপাধি ধারণ করেছিল? তো তোমাদের এই প্রশ্নটা অনেকবার বলেছি, আরও একবার বলছি, তোমরা রিভিশন করে নাও। চোলরা হিন্দু ধর্মকে মানত এবং হিন্দু ধর্মে গঙ্গা জলের গুরুত্ব আগে থেকে ছিল, বর্তমানেও আছে। তাই চোলরা বাংলার শাসক পাল বংশের ওপর আক্রমণ করে এবং প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাকে জয় করে এবং উপাধি নেয় গঙ্গাইকোণ্ঠ চোলপুরম। তো এই উপাধিটা কার ছিল? প্রথম রাজেন্দ্র চোল, মানে অপশন এ সঠিক উত্তর। এবার দেখো চোল বংশ যখনই আসলো তোমাদের মনে করতে হবে কি চোল বংশের সংস্থাপককে? তো সংস্থাপক হচ্ছে বিজয়ালয়।
ইনি চোল বংশের সংস্থাপক। এরপর 23 দাগেটা দেখো, ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828, 30, 15 নাকি 1784? তো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিল রামমোহন রায়, আর এটা স্থাপন হয়েছিল 1828 সালে। অপশন এ সঠিক উত্তর। 28 সালে, অনেক জায়গায় 30 থাকে, কিন্তু যেটা পশ্চিমবঙ্গের পরীক্ষায় বিগত বছরে এই প্রশ্নটা এসেছিল, তো এই পরীক্ষায় এই উত্তরটাই নিয়েছে 1828, গ্রুপ ডির কোনো পরীক্ষায় এসেছিল। 1828 সঠিক উত্তর ধরেছে এরা, তো এটাই সঠিক উত্তর হবে 1828। আর এবার দেখো রামমোহনের আরও কিছু স্থাপনা করেছিল যেগুলি, সেগুলি তোমাদের মনে করতে হবে। রামমোহন আত্মীয় সভা স্থাপনা করেছিল 1815 সালে, আত্মীয় সভা 1815। হিন্দু কলেজের স্থাপনা করেছিল 1817 সালে। আর রামমোহনের দুটি পুস্তক আছে গুরুত্বপূর্ণ, কী কী? প্রথমেই নাম হবে সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী। আর হচ্ছে মিরাতুল আকবর, মিরাতুল আকবর। তো অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে সংবাদ কৌমুদী পুস্তকটা কোন ভাষায় রচিত? তো এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত, এটাও জানতে হবে তোমাদের। তো এখানে সঠিক উত্তর 1828 হলো। এরপরে 24 দাগেটা দেখো, নিম্নলিখিত কোন পাথর মার্বেল রূপান্তরিত হয়? তো এটা চুনাপাথর হবে, অপশন বি সঠিক উত্তর, চুনাপাথর। এরপরে 25 দাগেটা দেখো, কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে? তামিল কর্ণাটক, কর্ণাটক কেরল, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা নাকি তেলেঙ্গানা তামিল? তো এটা সঠিক উত্তর হবে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে, অপশন এ সঠিক উত্তর। এবার দেখো, কাবেরী নামটা যখনই আসলো তোমাদের কি মনে করতে হবে? কাবেরীর সহায়ক নদী। তো কাবেরীর সহায়ক নদী দুটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কাবিনী আর একটা হচ্ছে হেমবতী, কাবিনী হেমবতী। এবার দেখো তোমাদের কী কী মনে করতে হবে এছাড়াও নদী সম্পর্কে। বেদে, বেদে চেনাব নদীকে কী বলা হয়? চেনাবকে বলা হয় কি? আর ঝেলামকে কী বলা হয়? এবং রাভিকে কী বলা হয়? এই তিনটি ঘুরে ফিরে প্রশ্ন আসে। বেদে চেনাবকে কী বলে, ঝেলামকে কী বলে, রাভিকে কী বলা হয়? তো বেদে চেনাব নদীকে বলা হয় অস্কনি, অস্কনি। ঝেলাম নদীকে বলা হয় বিতস্তা এবং রাভি নদীকে বলা হয় পুরুষিনী, পুরুষিনী। এগুলি মনে রাখতে হবে। তো এরপরে দেখো 26 দাগেরটা, নিম্নলিখিত কোনটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের উদাহরণ? নিউল্যান্ডের অষ্টক সূত্র বা অক্টাভ ল। তো এগুলির মধ্যে হচ্ছে লিথিয়াম আর সোডিয়াম, অপশন এ সঠিক উত্তর। এই দুটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের ওপর নির্ভর বা এর উদাহরণ। পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ কী? ঘাড়, আঙুল, পশ্চাৎ অঙ্গ নাকি অগ্র অঙ্গ? তো এটা সঠিক উত্তর হবে অগ্র অঙ্গ, অপশন ডি, অগ্র অঙ্গ বা ফোর লিম্বস। এরপর 28 দাগেটা দেখো, মিড ডে মিল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় নাকি শিক্ষা? তো এটা সঠিক উত্তর হবে শিক্ষা, অপশন ডি, শিক্ষা মন্ত্রণালয়। এরপরে 29 দাগেটা দেখো, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন হয়? 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি নাকি 5 ফেব্রুয়ারি? তো এখানে সঠিক উত্তর তো হবে অপশন সি, 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এবার এই ফেব্রুয়ারি মাসেরই আরও একটা দিন আছে, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস। এটা কবে? এটা হচ্ছে 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। এরপরে 30 দাগেটা দেখো, বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 5, 7, 9 নাকি 4? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 9 জন। বেসবল আর খোখো দুটো খেলাতেই 9 জন করে থাকে, বেসবল খোখো দুটোতেই 9 জন। এবার এটা ছাড়াও তোমাদের জানতে হবে 4 জন খেলোয়াড় কোথায় থাকে? পোলোতে, পোলোতে থাকে 4 জন। আর 7 জন থাকে হচ্ছে ওয়াটার পোলোতে, ওয়াটার পোলো, এখানে থাকে 7 জন। এছাড়াও তোমাদের জানতে হবে ফুটবল, হকি, ক্রিকেট এই তিনটি খেলাতে 11 জন করে থাকে। আর রাগবি ফুটবলে থাকে 15 জন, ফুটবলে 11 জন, রাগবি ফুটবলে 15 জন, ভলিবলে 6 জন। এগুলো জানতে হবে। এরপরে দেখো 31 দাগেরটা, কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রে
শ্রেষ্ঠত্বের জন্য অস্কার পুরস্কার আয়োজন করে? ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা নাকি ইতালি? তো সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি। এরপরে 32 দাগ, এটা দেখো, মহারানা প্রতাপ এয়ারপোর্ট কোথায় অবস্থিত? দিদওয়ানা, নোহার, উদয়পুর নাকি হিন্দাউন? তো এটা সঠিক উত্তর হবে উদয়পুর, অপশন সি সঠিক উত্তর, রাজস্থানের উদয়পুর। এবার দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট আছে, সেগুলো তোমাদের মনে করতে হবে। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ বিজিএস্ট মানে সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। আর দ্বিতীয় স্থানে হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক এয়ারপোর্ট, এটা মুম্বাই অবস্থিত। এছাড়াও জানতে হবে তোমাদের যে রাজীব গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট, এটা অবস্থিত হায়দ্রাবাদে। বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট অবস্থিত আহমেদাবাদে। ক্যাম্পগোড়া এয়ারপোর্ট বেঙ্গালুরুতে। বিরসা মুন্ডা এয়ারপোর্ট ঝাড়খণ্ডে। এগুলি মনে করতে হবে। এরপর 33 দাগেরটা দেখো, স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত? 90, 120, 157 নাকি 182? তো এখানে সঠিক উত্তর হবে 182 মিটার, অপশন ডি সঠিক উত্তর। এবার দেখো স্ট্যাচু যখনই আসবে তোমাদের ভারতের আরও কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাচু আছে, যেগুলি কার স্ট্যাচু এবং কোথায় অবস্থিত এগুলি মনে রাখতে হবে। তো দেখো প্রথমে আসবে স্ট্যাচু অফ ইউনিটি। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটের সাধুবের দ্বীপে। গুজরাটের সাধুবের দ্বীপে। আর এটা হচ্ছে বল্লভভাই প্যাটেলের মূর্তি। এবার দেখো স্ট্যাচু অফ ইকুইলিটি, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হায়দ্রাবাদ। আর এটা হচ্ছে রামানুচার্যের মূর্তি, রামানুচার্য। এবার দেখো এই যে ইউনিটি থেকে একটা প্রশ্ন আরেকটা আসে যে স্ট্যাচু অফ ইউনিটির যে ডিজাইন কে করেছিল? তো এটা তোমাদের মনে রাখতে হবে, করেছিল যে রাম সুতার। এবার দেখো স্ট্যাচু অফ নলেজ, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত মহারাষ্ট্রের লাতুর নামক স্থানে। আর এখানে হচ্ছে এটা মহারাষ্ট্রের লাতুর, এখানে বি.আর. আম্বেদকরের মূর্তি আছে। এবার দেখো স্ট্যাচু অফ প্রসপিরিটি, এটা কোথায় অবস্থিত? তো প্রসপিরিটি অবস্থিত ব্যাঙ্গালোরের ক্যাম্পগোড়া এয়ারপোর্টে। একটু আগেই তোমাদের এই এয়ারপোর্টের কথা বলছিলাম, ব্যাঙ্গালোরের ক্যাম্পগোড়া এয়ারপোর্ট, এখানে অবস্থিত স্ট্যাচু অফ প্রসপিরিটি। আর এখানে যে মূর্তিটা আছে সেটা হচ্ছে এই ক্যাম্পগোড়ারই মূর্তি। এবার দেখো স্ট্যাচু অফ পিস। এবার এই স্ট্যাচু অফ পিসের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে রাজস্থানের পালিতে, এটা হচ্ছে জৈন ধর্মের সাথে যুক্ত। আর একটা আছে সেটা হচ্ছে শ্রীনগরে, এটা যুক্ত রামানুচার্যের সাথে। এবার দেখো তোমাদের যেটা সেটা হচ্ছে বিশ্বাস স্বরূপম, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানের রাজসমন্দ নামক স্থানে। আর এখানে কিসের মূর্তি আছে? এখানে আছে ভগবান শিবের মূর্তি। আর এগুলি ছাড়াও তোমাদের একটা জিনিস জানতে হবে যে বুদ্ধের শয়নরত সবথেকে লম্বা প্রতিমা কোথায় অবস্থিত? এটা অবস্থিত বোধগয়ায়, বিহারের বোধগয়ায়। তো এগুলো জানতে হবে। এরপরে দেখো সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল? লোহা, তামা, ব্রোঞ্জ নাকি সোনা? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এর উত্তর বলবে। এরপরে 35 দাগ একটা, লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গোমতী, গঙ্গা নাকি কাবেরী? তো এটার সঠিক উত্তর হবে লখনউ শহরটি অবস্থিত গোমতী নদীর তীরে, অপশন বি সঠিক উত্তর। এবার এটা ছাড়াও আরও কিছু শহরের নাম জানতে হবে এবং কোন নদীর তীরে সেটাও জানতে হবে। তো প্রথমে হবে জামশেদপুর অবস্থিত সুবর্ণরেখার তীরে। এছাড়াও আগ্রা অবস্থিত যমুনার তীরে। এলাহাবাদ গঙ্গার তীরে। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে। পাটনা অবস্থিত গঙ্গার তীরে। কটক অবস্থিত মহানদীর তীরে। এবং শ্রীনগর অবস্থিত ঝেলাম নদীর তীরে। বারাণসী গঙ্গার তীরে। মথুরা অবস্থিত যমুনার তীরে। সুরাট তাপ্তির তীরে। উজ্জয়িনী অবস্থিত শিপ্রা নদীর তীরে এবং কানপুর গঙ্গার তীরে। তো এগুলো জেনে রাখতে হবে। এরপরে 36 দাগেটা দেখো, কোন রায়ে সংবিধানের মৌলিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল? শঙ্করী প্রসাদ কেস, গোলকনাথ, ইন্দিরা সাহানি কেস নাকি কেশবানন্দ ভারতী? তো অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, কেশবানন্দ ভারতী কেস, অপশন ডি। আর প্রস্তাবনা সংবিধানের অংশ
প্রস্তাবনা সংবিধানেরই অংশ, তাই এখানে সংশোধন সম্ভব। এটা বলা হয়েছিল 1973 সালের কেশবানন্দ ভারতী কেস। এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে 37 জায়গাটা দেখো, নিচের কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি ফসফরাস? তো এটা আশা করি তোমরা সকলেই জানো। সঠিক উত্তর হবে ক্যালসিয়াম, অপশন বি। এরপর 38 জায়গাটা দেখো, সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হুইল টার্নস নামক গ্রন্থটির রচয়িতা কে? জয়ন্ত কুমার, অতীশ মাথুর, রঞ্জিত প্রতাপ নাকি রণবীর রঞ্জিত? তো এটা সঠিক উত্তর হবে রঞ্জিত প্রতাপ, অপশন সি। এরপর দেখো 39 জায়গাটা, সম্প্রতি কে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডসের উদ্যোগরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? তো রতন টাটা ভূষিত হয়েছে, অপশন বি সঠিক উত্তর, রতন টাটা। এরপরে 40 জায়গাটা দেখো, ওয়ার্ল্ড ওয়াটার উইকের এবছরের থিম কী? তো এর থিম হচ্ছে সিডস অফ চেঞ্জ, ইনোভেশন সলিউশনস ফর এ ওয়াটার ওয়াইজ ওয়ার্ল্ড, অপশন ডি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের কাছে ভিডিও শেষে আরও একবার রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।